সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আমরা কম বেশি কিন্তু সবাই জানি যে আমাদের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 18 কোটির মতো, এবং আমাদের এই মোট জনসংখ্যার প্রায় 4 কোটির কাছাকাছি জনসংখ্যা বলা যেতে পারে যে কোনো না কোনোভাবে কিডনিজনিত সমস্যায় কিন্তু তারা ভুগছে। এবং কিছু প্রতিবেদন বা রিপোর্ট থেকে কিন্তু আমরা জানতে পেরেছি যে প্রতি বছর বাংলাদেশে প্রায় 30 থেকে 40 হাজার পর্যন্ত মানুষের কিডনি বিকল হয়ে যাচ্ছে বা ফেলার হচ্ছে। সুপ্রিয় দর্শক, আজ আমরা এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিডনির ক্যান্সার, আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার এ.কে.এম. ফজলে রাব্বী খান 1985 সালের নভেম্বর মাসে নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2008 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমবিবিএস এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে স্বাগত। যেমনটি আমরা বলছিলাম যে আমাদের আসলে মোট জনসংখ্যার প্রায় 4 কোটির মতো বা কাছাকাছি আমরা বলতে পারি যে তারা কোনো না কোনোভাবে কিডনিজনিত সমস্যায় ভুগছে। এর কারণটা আসলে কি? কিডনির সমস্যাটা অনেকগুলো ফ্যাক্টরের সাথে জড়িত। আমরা বলি যে রিস্ক ফ্যাক্টর বলি। কিডনির সমস্যার মধ্যে কিছু হচ্ছে মেডিকেল রিলেটেড প্রবলেম, একটা হচ্ছে সার্জিক্যাল রিলেটেড প্রবলেম। তো মেডিকেল রিলেটেড প্রবলেমগুলোর মধ্যে মেইনলি আমরা দেখি অনেক সময় দেখা যাচ্ছে যে কিডনি ইনজুরি, মানে আমরা হয়তো একেআই বলি বা সিকেডি বলি বা ক্রনিক কিডনি ডিজিজ বলি, এই ধরনের সমস্যাগুলো বাড়ছে এবং সাথে সাথে কিডনি ক্যান্সারের ইনসিডেন্সও কিন্তু অনেক বাড়ছে। আগে যেমন আমরা লিটারালি বিভিন্ন বই পুস্তকে বা আমরা পড়াশোনায় বিভিন্ন জার্নালে যেমন পেয়ে থাকি যে 6 to 7 ডিকেডে যে কোনো মানুষের কিডনি ক্যান্সারের প্রবণতা বাড়ে, কিন্তু নাওয়াডেজ আমরা ওয়ার্ডে বা বিভিন্ন যখন আমরা প্র্যাকটিস করি বিভিন্ন জায়গায় আমরা দেখতে পারি যে এর চেয়ে কম বয়সে কিন্তু কিডনি ক্যান্সারের পেশেন্ট আসছে আমাদের কাছে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার কাছে একটু জানবো যে বাংলাদেশের এই ক্ষেত্রে আসলে সিনারিওটা আসলে কি, যে কেন আসলে কিডনি রোগীরা এত মানে সংখ্যাটা এত বৃদ্ধি পাচ্ছে, এবং সেই সাথে কিডনির ক্যান্সার যেটা সেটাও কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি সেটাও বৃদ্ধি পাচ্ছে। এর মূল কারণটা আসলে কি? আসলে কিডনি ক্যান্সারের যে গতিবিধি বা প্রকৃতিটা, এটা আমাদের শরীরের অন্য ক্যান্সারের মতোই এটা এক ধরনের ক্যান্সার, কিন্তু এটা যদি আর্লি ডিটেকশন হয় সেক্ষেত্রে এটার ট্রিটমেন্ট রেসপন্স বা পেশেন্টের লংজিভিটি, বেঁচে থাকার প্রবণতা, বা আমরা বলি যে এটার প্রগনোসিসটা ভালো অনেক ক্ষেত্রে যদি আর্লি ডিটেকশন হয়। এখন অনেকগুলো ফ্যাক্টর যেটা আমরা বলতে যাচ্ছিলাম বা বলছিলাম, এর মধ্যে কিছু আছে যে আমরা ফুড হ্যাবিট বলি, হ্যাঁ, বা ডেইলি টু বেসিসে আমরা যেই খাবারগুলো নিচ্ছি এগুলো একটা ফ্যাক্টর কাজ করে। যেমন প্রোটিন ইনটেক, হাই প্রোটিন ইনটেক বা হাই ফ্যাটি ডায়েট, এটা একটা ফ্যাক্টর। তারপর আমরা দৈনন্দিন খাওয়া দাওয়ার মধ্যে কফি ইনটেক করি, এটাও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর। আমাদের এয়ার পলিউশন তো ক্রমাগত বেড়েই চলছে। তার সাথে সাথে আমাদের যে পার্সোনাল হ্যাবিট স্মোকিং, ইটস ওয়ান অফ দ্য ভেরি রিস্ক ফ্যাক্টরস। এই স্মোকিং আমাদের কিডনি ক্যান্সারের ক্ষেত্রে 2 to 4 ফুল্ড ইনক্রিজ করে সম্ভাবনা, এবং মূত্রথলি ক্যান্সারের ক্ষেত্রে প্রায় 4 গুণ বৃদ্ধি করে। তো এইটা একটা বড় অ্যালার্মিং সাইন। এবং আমাদের কিডনির মেডিকেল ডিজিজগুলোর পাশাপাশি যখন একটা পেশেন্টের দেখা যাচ্ছে যে ক্রনিক কিডনি ডিজিজ ডেভেলপ করছে, দীর্ঘদিন ধরে যারা ডায়ালিসিস নিচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু কিডনি ক্যান্সারের প্রবণতা বেড়ে যাচ্ছে। এবং অবেসিটি, যেটা হচ্ছে যে আমাদের একটা বড় ফ্যাক্টর যেটার কারণে আসলে কিডনি ক্যান্সারটা হতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলিয়াল কিছু কন্ট্রিবিউটিং ফ্যাক্টর থাকে। 2 to 3% ক্ষেত্রে দেখা যায় যে তার ফ্যামিলিতে এরকম একটা কিডনি ক্যান্সার পেশেন্ট ছিল, এবং তার ক্ষেত্রেও এরকম হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, অর্থাৎ বংশগত একটা ব্যাপার আছে, হতে পারে। অনেকগুলো কারণের কথা আপনি বললেন, এনভায়রনমেন্টাল কারণের কথা আপনি বললেন, এবং সেই সাথে ফুড হ্যাবিট খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটার জন্য আসলে আমরা যতটুকু জানি যে আসলে এই ফাস্ট ফুড আইটেমে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে, ট্রান্স ফ্যাট থাকে, এগুলো ক্যান্সার ক্রিয়েট করতে পারে, কিডনির ক্ষতি করতে পারে। আপনার কাছে এখন একটু জানবো যে যাদের অ্যাকিউট কিডনি রিলেটেড প্রবলেম রয়েছে অথবা তাদের সিকিডি হয়ে গেছে, অর্থাৎ দীর্ঘমেয়াদী কিডনিজনিত সমস্যা
সমস্যা হয়ে গেছে, তাদের কোন কোন সাইন সিমটম থাকলে তিনি বুঝতে পারবেন যে সেটি আসলে ক্যান্সারের দিকে টার্ন করছে? অ্যাজ এ হোল যদি আমরা বলি, এটা সহজে বোঝা যাবে যে আমাদের কখন আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি যে সাধারণত পেশেন্টটা কিডনি ক্যান্সারের দিকে যাচ্ছে, বা কিভাবে কিডনি ক্যান্সার আমরা ডায়াগনোসিস করছি, বা প্রাইমারি লক্ষণগুলো কী কী। তো সাধারণত এখানে একটা অ্যালার্মিং সাইন হচ্ছে যে ম্যাক্সিমাম মানে 50% ক্ষেত্রেই আসলে অ্যাসিমটোমেটিক থাকে। এটা আসলে দেখা যায় যে আপনার অন্য কোনো রোগ ধরার ক্ষেত্রে কিছু ইনভেস্টিগেশন আমরা যখন করি, ইনসিডেন্টাল ডায়াগনোসিস হয়। দেখা গেল যে আমরা রাইট হাইপোকন্ড্রিয়াক পেইন হচ্ছে, আমরা ধারণা করছি যে এখানে হয়তো পিত্তথলির পাথর আছে, আমরা আলট্রাসোনোগ্রাম করলাম, সাথে দেখলাম যে কিডনিটা একটু ফুলে আছে বা এখানে টিউমারের মতো মনে হচ্ছে। তার মানে ইনসিডেন্টাল ডায়াগনোসিস 50% ক্ষেত্রেই হচ্ছে। আর ক্লাসিক্যাল ট্রায়াড যেটা বলি আমরা, যে 7 to 10% ক্ষেত্রে কিডনি ক্যান্সারের রিয়েল যে সিনারিও সিমটমগুলো প্রকাশ পায়, সেগুলো কি সাধারণত দেখা যায় যে প্রস্রাবের সাথে আপনার রক্ত যাচ্ছে, হঠাৎ করে দেখলেন যে আমার ডান পাশে পেটে বা বাম পাশে পেটে চাকা হচ্ছে, হ্যাঁ, এবং পেইন। এই তিনটা হচ্ছে ক্লাসিক্যাল ট্রায়াড বলি আমরা মেডিকেল পরিভাষায়, এবং এটা সাধারণত 7 to 10% ক্ষেত্রে আমরা বুঝতে পারি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা অ্যাসিমটোমেটিক বা ইনসিডেন্টাল ডায়াগনোসিস থাকে। আর কিছু কিছু ক্ষেত্রে, যেমন আপনি বললেন যে ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট সেটা দীর্ঘদিন ধরে ডায়ালিসিস নিচ্ছে, তো ওই পেশেন্টগুলোর ক্ষেত্রে এই ধরনের সিমটমও থাকতে পারে। আবার দেখা যায় যে আলট্রাসোনোগ্রামে বা সিটি স্ক্যানে দেখা যায় যে মাল্টিপল সিস্টিক লেশন থাকে, সাথে একটা মাস থাকে। তো এটাও কিন্তু একটা মানে বহিঃপ্রকাশ যে তার কিডনি ক্যান্সার দিকে যাচ্ছে কিনা। হ্যাঁ, এবং কিছু কিছু পেশেন্ট দেখা যায় যে লেট স্টেজে প্রেজেন্ট করে, যে একদম ম্যাটাস্টেসিস মানে ছড়ে গেল, তারপরে আমরা ডায়াগনোসিস করে ধরতে পারলাম যে তার নিশ্চয়ই অন্য কোনো সমস্যার সাথে কিডনির সমস্যাটা আছে। যেমন কি তার দীর্ঘদিন ধরে কফ কাশি হচ্ছে, তার বোন পেইন হচ্ছে। অনেক সময় দেখা গেছে আমরা বলি যে প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম অফ দ্য কিডনি, মানে কিডনি ক্যান্সারের সাথে তার আশেপাশে আরও কিছু সিমটম থাকে, যেমন পেশেন্টের অনেক অ্যানিমিয়া আছে, বা দেখা গেল যে পেশেন্টের প্রেসার আছে, খুব বেশি প্রেসার আছে, যেটা আমরা কমনলি দেখে থাকি যে কিডনি পেশেন্ট মানে তাদের হিমোগ্লোবিন কম থাকতেছে, আবার অনেকে প্রেসার থাকতেছে। কিন্তু আমরা কিন্তু এটা আসলে রুটিন ডায়াগনোসিসের মতোই, যদি আমরা একটা আলট্রাসোনোগ্রাম করি বা কিছু করি, তাহলে দেখা যাবে যে হয়তো অনেক ক্ষেত্রে আমরা এই প্রেসারের কারণ হিসেবে পরবর্তীতে দেখা যায় যে তার কিডনিতে বড় ধরনের একটা মাস আছে বা ক্যান্সার আছে, ওইটা থেকে প্রেসার হলো। আবার অনেক সময় দেখা যায় যে পা ফুলে গেছে, ভেরিকোসিল হয়েছে, এগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পরবর্তীতে কারণ হিসেবে আমরা ধরতে পারি যে কিডনি ক্যান্সার থেকে বড় হয়ে গেছে, সেটা হচ্ছে ভেনাস অবস্ট্রাকশন করেছে এবং লিম্ফেডেমা ডেভেলপ করছে। আচ্ছা, আমরা যদি আসলে বর্তমানের যে প্রেক্ষাপট সেই হিসেবে যদি আমরা আপনার কাছে একটা বিষয় জানতে চাই, যে আসলে যে কোনো ছোটোখাটো বিষয় থেকে এখন দেখা যাচ্ছে যে সেই ডিজিজটা খুব অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে এবং একটা পর্যায়ে ক্যান্সার ক্রিয়েট হচ্ছে। যেমন আমরা যতটুকু জানি রিসার্চ থেকে যে 2030 সাল নাগাদ শুধুমাত্র ওভারওয়েট বা ওবেসিটির কারণে তাদের ক্যান্সার হবার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। ঠিক তেমনি যাদের কিডনি জনিত সমস্যা রয়েছে অথবা যাদের খুব রিকারেন্ট ইউরিন ইনফেকশন হয়, তাদের কি ভবিষ্যতে কিডনির ক্যান্সার হবার সম্ভাবনা আছে কিনা? যাদের দীর্ঘমেয়াদী কিডনি প্রবলেম আছে, এটা একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে কিডনি ক্যান্সারের প্রতি। সেকেন্ডলি হাইপারটেনশন যাদের প্রেশার বেশি থাকে, হাইপারটেনশন ইনডিউসড রেনাল ইনজুরি হয় এবং পরবর্তীতে ইট ইজ ট্রান্সফর্মড ইনটু কিডনি ক্যান্সার। আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী ইউটিআই, এটা বিভিন্ন কারণে হতে পারে। ইউটিআই এর সাথে সবচেয়ে বেশি রিলেটেড হচ্ছে যে অনেক সময় মূত্রথলির ক্যান্সারটা বেশি রিলেটেড রাদার দেন কিডনি ক্যান্সার। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিডনি ক্যান্সারটা আমরা সাধারণত বলি যে রেনাল সেল কার্সিনোমা হচ্ছে কিডনি ক্যান্সার একটা প্রকারভেদ, কিন্তু এটা হচ্ছে যে 85% কিডনি ক্যান্সার, 85 to 90% কিডনি ক্যান্সার রেনাল সেল কার্সিনোমা বলি, আরও 5 to 7% ট্রানজিশনাল সেল কার্সিনোমা বলি, যেটা কিডনির নালী, যেটা পেলভিস বলি, সেখান থেকে আসে। আরেকটা হচ্ছে রেনাল সার্কোমা। আর বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে হ্যাঁ ইউটিআই নিয়ে প্রেজেন্ট করছে, কিন্তু দেখা গেল যে তার হচ্ছে যে একটা রেনাল টিউমার আছে, ওইটা একটা স্পেশাল নাম আছে, আমরা বলি উইলমস টিউমার। এটাও এক ধরনের কিডনি ক্যান্সার, এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে অ্যাকচুয়ালি। আচ্ছা, যেহেতু বাচ্চাদের প্রসঙ্গটা চলে আসলো, আপনার কাছে একটু জানতে চাই যে অনেক বাচ্চারা কিন্তু হাইড্রোনেফ্রোসিস নিয়ে জন্মগ্রহণ করে, তো তাদের ক্ষেত্রে ভবিষ্যতে তাদের সিকিডি হবার সম্ভাবনা আছে কিনা, এবং সেই সিকিডি থেকে ডায়ালাইসিস বা পরবর্তীতে কিডনির ক্যান্সার হবার সম্ভাবনা আছে কিনা? এই সিকুইলিগুলো প্রত্যক্ষভাবে একেবারে কিডনি ক্যান্সারে গিয়ে যে পরিণত হবে জিনিসটা তা না। হাইড্রোনেফ্রোসিস বা কিডনিটা ফুলে যাওয়া বা স্ফীত হয়ে যাওয়া, এটা বিভিন্ন কারণে হতে পারে।
তো এটা আসলে অনেক সময় আমরা দেখি যে প্রিন্যাটাল ডায়াগনোসিস মানে হচ্ছে যে বাচ্চাটা যখন পেটের ভিতরে থাকে তখন আল্ট্রাসোনোগ্রামে দেখা গেল যে তার বোথ কিডনি হাইড্রোনেফ্রিক মানে দুই পাশে কিডনি নালী ফুলে আছে। সেক্ষেত্রে আমরা অনেক সময় ডায়াগনোসিস করি যে এটা হয়তো পোস্টেরিয়র ভালভ মানে মূত্র নালীতে কোনো একটা পর্দা বা ভালভের কারণে হয়তো এটা ফুলেছে। তো ওই এটা যদি আর্লি ডায়াগনোসিস করা যায় সেক্ষেত্রে হয়তো আপনার কিডনি ড্যামেজটা প্রিভেন্ট করা যাবে। হ্যাঁ, তো এত ছোট বাচ্চার ক্ষেত্রে এটা থেকে রেনাল ক্যান্সার হওয়া বা উইলস টিউমার হওয়ার সম্ভাবনা কম, কিন্তু এটা একটা রেনাল ইনজুরির একটা প্রিসিপিটেটিং ফ্যাক্টর। যতটুকু আসলে আমরা জেনে থাকি বা বুঝে থাকি আসলে লো বার্থ ওয়েট বেবি যারা থাকে অথবা কোনো একটা ডিজিজ নিয়ে কোনো একটা বাচ্চা জন্মগ্রহণ করলে আস্তে আস্তে দেখা যায় যত বড় হতে থাকে আস্তে আস্তে তার মাল্টিপল ডিজিজ তার মধ্যে ক্রিয়েট হতে থাকে। তো সেই হিসেবেই কিন্তু আমার সেই প্রশ্নটা ছিল যে তার আসলে ভবিষ্যতে তার কিডনি রিলেটেড পার্মানেন্ট আমার মনে হয় যে প্রবলেম হতে পারে যদি আপনার জেনেটিক ফ্যাক্টর যেটা হচ্ছে যে আমরা বলি ক্রোমোজোমাল ডিজিজ, হ্যাঁ, ক্রোমোজোমাল ডিজিজ যদি থেকে থাকে দেখা গেল ইনহেরিটেন্ট তার একটা আমরা বলি যে ক্রোমোজোম 3-তে যদি কোনো ধরনের মিউটেশন থেকে থাকে সেটা হয়তো প্রথম দিকে অন্যভাবে প্রেজেন্ট করে কিন্তু পরবর্তীতে এটা আসলে রেনাল সেল কার্সিনোমা বা উইলস টিউমারের দিকে এটা চলে যেতে পারে। এটার সাথে আবার কিছু কিছু হেরিডিটারি ডিজিজ আছে যেমন আমরা বলি ভন ওলিব্রান্ড ডিজিজ, তারপর হচ্ছে যে হেরিডিটারি লিওমায়োসার্কোমা বা এই ধরনের পেপিলারি কার্সিনোমা এই ধরনের মানে ডিজিজের সাথেও কিন্তু কিডনি ক্যান্সারের একটা সম্পর্ক আছে। যখন একজন ব্যক্তি কিডনি জনিত সমস্যায় ভুগছে সেটা অ্যাকুট কিডনি ডিজিজ হোক অথবা সিকিডি হোক, কোন কোন ধরনের সাইন সিমটম থাকলে ভবিষ্যতে কিডনি ক্যান্সার হতে পারে সেটি আপনি আমাদেরকে বিস্তারিত বলেছেন। এখন একটু জানতে চাইবো যে কিভাবে ডায়াগনোসিস করবেন, যে আসলে এই ডায়াগনোসিসটা করলে আমরা ডায়াগনোসিসে আসতে পারবো যে তার কিডনি জনিত সমস্যা হয়েছে। আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি কিডনি ক্যান্সার ডায়াগনোসিস করার ক্ষেত্রে। এর মধ্যে সরলতম আমাদের ইনভেস্টিগেশন হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম। আমরা প্রাইমারিলি একটা রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করে আমরা যদি দেখি যে সেখানে রেড সেল যাচ্ছে এবং তার যদি আদার প্যারামিটারগুলো থাকে যেমন ফ্ল্যাঙ্ক পেইন থাকে মানে হচ্ছে যে ডান পাশে পাঁজরের নিচে ব্যথা থাকে বা কোনো মাস থাকে বা আমরা যদি ডাউট করি যে তার কিডনি ক্যান্সার হতে পারে সেক্ষেত্রে আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম দেই। আমরা আল্ট্রাসোনোগ্রামে সাধারণত কিডনিতে দেখার চেষ্টা করি যে এখানে হেটারোজেনিক ইকোজেনেসিটি কোনো মাস আছে কিনা। তো তাহলে একটা হচ্ছে যে আমরা ইউরিনের পরীক্ষা করে দেখতে পারি, সেকেন্ড হচ্ছে যে এই হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম করতে পারি এবং আদার্স প্যারামিটার যেমন হচ্ছে যে যখন আমরা দেখে ফেললাম যে একটা রেনাল মাসের মতো মনে হচ্ছে তখন আমরা রুটিন ইনভেস্টিগেশনগুলো সবগুলো দিই, যেমন সিরাম ক্রিয়েটিনিনের কী অবস্থা, তার কিডনি ফাংশনের কী অবস্থা, তারপর হচ্ছে যে আদার যে প্যারামিটারগুলো এগুলো সব দেখি। দেখার পর যদি সিরাম ক্রিয়েটিনিন নর্মাল থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই রেনাল মাসটাকে আরও ভিজুয়ালাইজ করার জন্য যে এটা কতটুকু বড়, সাথে কি লিম নোড আছে কিনা, ভেইন কি ইনভলভ কিনা, রেনাল ভেইনে কি এটা ছড়ালো কিনা বা এটা কত দূর পর্যন্ত এক্সটেন্ড করলো এটা জানার জন্য মানে স্টেজিং করার জন্য আমরা সাধারণত কন্ট্রাস্ট এনহান্স সিটি স্ক্যান অফ দ্য কেইউবি রিজন এটা আমরা করতে দিই। তো এটা করলে যেটা দেখা যায় যে নর্মাল কিডনির সাথে এই যে রেনাল সেল কার্সিনোমার যে কিডনিটা সেটা কতটুকু ফাংশন করছে মানে এক্সক্রিশন কেমন আছে এবং এটার এক্সটেন্ট অফ ডিজিজ কতটুকু ছড়ালো। আসলে প্রত্যেকটা ক্যান্সারের ক্ষেত্রেই যেটা ভেরি মাচ ইম্পর্টেন্ট দ্যাট ইজ স্টেজিং, মানে এই ক্যান্সারটা এখন কোন স্টেজে আছে এবং এই স্টেজিংয়ের উপর ডিপেন্ড করে আসলে আমরা পরবর্তীতে ট্রিটমেন্ট প্ল্যানটা এটা কী ধরনের ট্রিটমেন্টে আমরা যাব সেটা নির্ধারিত হয়। যদি আমরা দেখে থাকি যে হ্যাঁ স্টেজিংয়ে এটা অনেক দূর মানে লোকাল থেকে এটা অ্যাডভান্স স্টেজে চলে যাচ্ছে সেক্ষেত্রে আরও কিছু আমরা পরীক্ষা করি, লিভার ফাংশন টেস্ট আমরা করি, তারপর চেস্ট এক্সরে করি। আমরা অনেক সময় দেখা যায় যে কিডনির ক্যান্সারটা সেটা ফুসফুসে চলে গেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু ক্যানন বল শ্যাডো বা এভরিথিং এরকম কিছু পেতে পারি। অনেক সময় এই ধরনের শ্যাডো পেলে আমরা একটা HRCTও করি এবং অনেক ক্ষেত্রে এই কিডনি ক্যান্সার এটা বোনসে মেটাস্টেসাইজ হতে পারে, সেক্ষেত্রে আমরা বোনস কেন অনেক সময় করে থাকি। আচ্ছা, আপনি বলছিলেন যে যে কোনো ধরনের ক্যান্সারের ক্ষেত্রে ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং ডায়াগনোসিসের পরেই চলে আসে ট্রিটমেন্টের বিষয়টি। আমরা ট্রিটমেন্ট সম্পর্কে জানবো, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিনের অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ইউরিন
ইনফেকশন জনিত সমস্যা অনেকের মধ্যেই কিন্তু দেখা যায়, সেটি পুরুষ হোক কিংবা মহিলা হোক। এই ইউরিন ইনফেকশন জনিত সমস্যায় যদি আপনি সমাধান না নিয়ে আসেন, সেটি কিন্তু পরবর্তীতে আপনার ইউরিনারি ব্লাডারে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন করে দিতে পারে। সেজন্য আপনাকে অবশ্যই ইউরিন ইনফেকশন হলে ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। সুষম খাদ্যাভ্যাস বলতে বোঝাচ্ছি বেশ কিছু খাবারের কথা আমি এখন বলবো, যেই খাবারগুলো যদি আপনার প্রস্রাবে কোনো ধরনের সমস্যা বা ইউরিনারি ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এড়িয়ে চলতে হবে বা বেশ কিছু খাবার অতিরিক্ত খাদ্য তালিকায় অ্যাড করতে হবে। সবার প্রথমে যদি বলতে হয়, যাদের ঘন ঘন বা ইউরিন ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা হয় তাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানি পান করার বিষয়ে তাদেরকে সতর্কতা মেনে চলতে হবে, কেননা দেখা যায় অনেকেই খুব অল্প পরিমাণে পানি পান করেন। এই অল্প পরিমাণে পানি পান করার কারণে তাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা দেখা দিয়ে থাকে। নিয়মিত 10 থেকে 12 গ্লাস পানি শুধু পান করলে হবে না, পাশাপাশি বিভিন্ন ফলের জুস, ডাবের পানি, তরল বিভিন্ন খাবার, সুপি খাবার বা বিভিন্ন সবজি দিয়ে, চিকেন দিয়ে, ডিম দিয়ে তৈরি করা স্যুপ জাতীয় খাবারগুলো আপনি আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে যে আপনার দেহের পানির রিকোয়ারমেন্ট অনেকাংশে পূরণ করতে সেটি সাহায্য করে থাকে। এর পরবর্তীতে যদি বলতে হয়, বিভিন্ন ধরনের ইনফেকশন কমানোর জন্য আমরা ন্যাচারাল রেমেডিস হিসাবে অ্যান্টি ইনফ্লামেটরি খাবারগুলোর কথা বলে থাকি। তার মধ্যে ধরেন দারুচিনি হতে পারে, জিরা হতে পারে বা আদা হতে পারে। এই জাতীয় খাবারগুলো আপনি কিন্তু পানি দিয়ে ফুটিয়েও গ্রহণ করতে পারেন, তাহলে ইনফেকশনের যে জটিলতাগুলো আছে সেগুলো কিছুটা কমাতে সাহায্য করবে। কুসুম গরম পানি মাঝে মাঝে পান করতে পারেন। প্রচুর পরিমাণে ফলমূল, শাকসবজি গ্রহণ করার পাশাপাশি অতিরিক্ত পরিমাণে রিফাইন কার্বোহাইড্রেট যেগুলো আছে বা যেই খাবারগুলোর কথা আমরা বলে থাকি যে সাদা আটা থেকে তৈরি করা খাবার, এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। যেমন সেটি পাউরুটি হতে পারে, সেটি পাস্তা হতে পারে বা বাইরে থেকে কিনে নিয়ে আসা বিভিন্ন ধরনের বার্গার, স্যান্ডউইচ বা এই জাতীয় খাবার যেগুলো আছে এগুলোও কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। টেস্টিং সল্ট, ক্যাচআপ এই জাতীয় জিনিসগুলো এড়িয়ে চলতে হবে, কেননা এগুলো কিন্তু দেখা যায় যে আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা বাড়িয়ে দিতে পারে। লাল মাংস, গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, দুম্বার মাংস এগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, কেননা অতিরিক্ত লাল মাংস গ্রহণ করার ফলে এই জটিলতাগুলো বেড়ে যেতে পারে। আর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা আমরা সবসময় বলে থাকি অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে, কেননা অতিরিক্ত মশলাদার খাবারও এই সমস্যা বাড়িয়ে দিতে পারে। কম মশলা জাতীয় পাতলা তরল লিকুইড যে খাবারগুলো আছে সেগুলো তো গ্রহণ করবেন, তরকারিগুলো ভুনে নেওয়ার পরিবর্তে চেষ্টা করতে হবে সেগুলো পাতলা ঝোল করে তৈরি করে গ্রহণ করার জন্য। এরপরে যদি অন্যান্য খাবারগুলোর কথা বলতে হয়, যে আপনি আপনার খাবারের যে তালিকায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি এটির একটি গুড রেশিও তৈরি করে গ্রহণ করার চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে সেটি কিন্তু আপনার এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সাহায্য করবে। আর যাদের ফ্রিকুয়েন্টলি বা বারে বারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা হয় তারা অবশ্যই ডাক্তারের অবজারভেশনে থাকবেন, তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিন্তু প্রকট আকার ধারণ করবে না। যখন একজন রোগীর ক্ষেত্রে আপনারা ডায়াগনোসিস করলেন যে ফাইনালি যে তিনি আসলে কিডনির ক্যান্সার তার হয়েছে, সেক্ষেত্রে আপনারা তো ট্রিটমেন্ট শুরু করেন এবং আপনি বলছিলেন যে স্টেজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে উনি কোন স্টেজে আছে এবং সেটার উপরে ডিপেন্ড করে আপনারা ট্রিটমেন্টটা শুরু করেন। সেক্ষেত্রে আপনার কাছে একটু জানবো যে সেই ট্রিটমেন্ট প্রোটোকলটা কীরকম হয়ে থাকে। আমরা বলি মডালিটিস অফ ট্রিটমেন্ট। রেনাল সেল কার্সিনোমার ক্ষেত্রে আসলে মডালিটিস হচ্ছে যে আমরা নেফ্রেক্টমি একটা অপশন, এটা হতে পারে রেডিক্যাল নেফ্রেক্টমি, মানে পুরো কিডনি আমি ফেলে দিলাম। সেকেন্ড হচ্ছে যে আমরা পার্শিয়াল ফেলে দিলাম, পার্শিয়াল নেফ্রেক্টমি। থার্ড হচ্ছে যে পেলিয়েটিভ নেফ্রেক্টমি, মানে সিমটম বেশি আছে এই জন্য আমরা যতটুকু কিডনি ফেলে দিলেই নয় অতটুকু ফেলে দিলাম, এবং ডিবাল্কিং নেফ্রেক্টমি আমরা বলি। এছাড়া এই অপারেশনের বাইরে রেডিওথেরাপি একটা অপশন আছে, এবং আধুনিক বায়োলজিক্যাল মডিফাইং এজেন্ট যেগুলো আমরা বলি যে টার্গেটেড থেরাপি, এটাও আছে। তো এগুলো আসলে ডিপেন্ড করে কোন ট্রিটমেন্টটা নিব, এটা ডিপেন্ড করে যে আসলে কিডনির টিউমারটা কত বড় এবং এটা কত দূর পর্যন্ত এক্সটেন্ড করেছে, এটা স্টেজিং কত দূর পর্যন্ত গেল, এগুলোর উপর নির্ভর করেই আমরা কিন্তু ট্রিটমেন্ট মডালিটিগুলো নেই। যদি দেখা যায় যে সাধারণত ইন এ লার্জ স্কেল যে 4 সেন্টিমিটারের কম হয় এবং যে কোনো একটা কিডনি ইনভলভ করে, সেক্ষেত্রে আমরা সাধারণত নেফ্রন স্প্যারিং সার্জারি বলি, মানে কিডনিটা কেটে ফেলে না দিয়ে আমরা পার্শিয়াল নেফ্রেক্টমি করি।
সেক্ষেত্রে কিডনিটাও আমার সেভ হলো, কিডনির ফাংশনটাও প্রিজার্ভ হলো। আচ্ছা, কিন্তু যদি দেখা যায় যে 4 সেন্টিমিটারের উপরে এবং এটা মোটামুটি অনেক দূর এক্সটেন্ড করেছে কিন্তু ছড়ায়নি খুব বেশি দূর, সেক্ষেত্রে আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হচ্ছে মানে লোকাল আরসিসির ক্ষেত্রে রেডিক্যাল নেফ্রেক্টমি। অর্থাৎ ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেকগুলো বিষয়ের কথা আপনি বললেন যে স্টেজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং সেই সাথে যদি টিউমার হয়ে থাকে সেই টিউমারের সাইজটা আসলে কতটুকু সেটার উপর ডিপেন্ড করে আপনারা ট্রিটমেন্ট প্রোটোকলটা ফিক্স করে থাকেন। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য। শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। একসময় এন্ডোমেট্রিওসিস আমরা খুব বুঝতাম না, ভাষা একটা আমাদের জ্ঞান ছিল, কিন্তু ল্যাপ্রোস্কোপি আবিষ্কার হওয়ার পরে অনেক পেশেন্ট আমরা পেয়েছি এবং তখনই দেখা গেল যে এই ধরনের একটা রোগ আছে যেটা একটা এর কারণ মানে একটা মস্ত বড় উপসর্গ হচ্ছে যে তার বন্ধ্যাত্ব, আর বাকিটা হলো যে মাসিকের সময় প্রচণ্ড ব্যথা এবং অনেক সময় এত বেশি রক্তক্ষরণ হয় যে রোগীকে হাসপাতালে নিতে হয়। তো এই জন্য আমরা বলি যে ল্যাপ্রোস্কোপিটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ফর এন্ডোমেট্রিওসিস। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।